ঘড়িতে রাত 11টা বেজে 27 মিনিট। চারিদিকে শুনশান নীরবতা। আকাশে পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের আলোতে বেলকনিতে বসে গিটারে টুংটাং আওয়াজ তুলছে 24 বছরের সুদর্শন এক যুবক। ঠোঁটে লেগে আছে তার মিষ্টি হাসি। মনের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। 3 বছর পর নিজ দেশে ফিরেছে সে। অবশ্য খুশির মুখ্য কারণ নিজ দেশে ফেরা নয়, কারণটা হলো এই যে এত এত অপেক্ষা আর পাগলামির পর তার ছোট বউ সত্যি সত্যি তার হতে যাচ্ছে। গল্পে এই যে সুদর্শন যুবকটি, তার নাম হলো রুদ্র চৌধুরী। বাবা মায়ের একমাত্র ছেলে। নিশ্চয়ই ভাবছেন রুদ্রর ছোট বউটা আবার কে? রুদ্রর ছোট বউটা হলো তার চাচাতো বোন মিসকাতুল মিথি। রুদ্রর বাবারা দুই ভাই। রুদ্রর বাবা ও মিথির বাবা একসাথে এক বাড়িতেই থাকেন, সাথে রুদ্রর বড় বউ। এবার নিশ্চয়ই ভাবছেন রুদ্রর বড় বউটা আবার কে? হি হি। রুদ্রর বড় বউ হলো রুদ্র আর মিথির দাদিজান। এবার গল্পে ফিরি। কল্পনার শহরে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত রুদ্র ফোনে আসা মেসেজের শব্দে বাস্তবে ফেরে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে ছোট বউ নামটি। ছোট করে কয়েকটি শব্দ গুছিয়ে মেসেজ পাঠিয়েছে। রুদ্রর ছোট বউ, ছাদে আসতে পারবেন একটু? আমি অপেক্ষা করছি। মেসেজ পড়ে হাসে রুদ্র। এই 3 বছরে তার ছোট বউয়ের কত পরিবর্তন। আগে তুই তুকারি অনুমতি না নিয়ে কত কিছুই করেছে, আজ সেই অনুরোধ জানাচ্ছে। সন্ধ্যা পেরুতেই বাথরুমে যেতে যার আরেকজন গার্ড দেয়া লাগতো, আজ সে একা একা এই মাঝরাতে ছাদে। বেলকনি থেকে উঠে রুমে আসে রুদ্র। গিটারটা সোফায় রেখে এসে আয়নার সামনে দাঁড়ায়। ফর্সা গায়ে কালো শার্ট, শরীরটা আগের তুলনায় একটু শুকিয়ে গেছে, ফর্সা গালের ছোট ছোট দাড়িগুলো আগের তুলনায় একটু বড় হয়েছে, তাও মন্দ লাগছে না। নিজেই নিজেকে সান্ত্বনা দেয় রুদ্র। কপালে আসা সিল্কি চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঠেলে দিয়ে হাসিমুখে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। ছাদে গিয়ে রুদ্র দেখতে পায় ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে রূপবতী এক অষ্টাদশী কন্যা। লম্বা কুকরানো চুলগুলো মৃদু হাওয়ায় দোল খাচ্ছে। চাঁদের আলো এসে মুখে পড়াতে আরো স্নিগ্ধ লাগছে তাকে। মিথি এক ধ্যানে তাকিয়ে আছে আকাশের দিকে। আর রুদ্র গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে, তার ছোট বউকে। এগিয়ে গিয়ে মিথির পাশে দাঁড়ায় রুদ্র। মিথির এতটাই ধ্যানে মগ্ন ছিল যে তার পাশে রুদ্রর উপস্থিতিও টের পায়নি। হাতে পায়ে লম্বা হলেও চোখে মুখে বাচ্চা বাচ্চা ভাবটা এখনো রয়ে গেছে মিথির। রুদ্র নিঃশব্দে হাসে। মিথির কানের কাছে মুখ এগিয়ে নিয়ে মৃদু স্বরে ডাক দেয়, ছোট বউ। ধ্যান ভাঙে মিথির। শব্দ দুটো কানে আসতেই বুকের ভেতর কম্পনের সৃষ্টি হয়। পাশ ফিরে রুদ্রর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। হাতের তালু ঘামতে শুরু করেছে। মানুষটা এত কাছে। দূরে সরে যাওয়ার ইচ্ছে থাকলেও মিথি সরে যেতে পারে না। হাত পা এক জায়গাতেই স্থির হয়েছে তার। শব্দ দুটো মনে মনে আওড়ায় মিথি। লজ্জায় নত যেন হয়ে পড়ে। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। নিজের অবস্থায় নিজেই অবাক হয় মিথি। কই আগে তো এমন হতো না। রুদ্র তো আগে ছোট বউ বলে মুখে ফেনা তুলে ফেলত, যার কারণে মিথির আগে চোটে কেঁদে কেঁদে তার বড় আম্মুর কাছে নালিশ দিত শুধু। কিন্তু এটাও সত্যি, রুদ্র বিদেশ যাওয়ার পর প্রতি মুহূর্তে মিস করেছে রুদ্রর ছোট বউ বলে ডাকটা। আগের মতো এখন আর রাগ লাগছে না মিথির, বরং নতুন এক অবস্থার সম্মুখীন হচ্ছে। এগুলো কি শুধুমাত্র দূরত্ব বাড়ার কারণে, নাকি অন্য কিছু? বুঝতে পারে না মিথি। মিথিকে লজ্জায় নিয়ে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে হালকা কেশে রুদ্র বলে, মনে মনে বাসরের কথা ভেবে চলেছিস নাকি? ছি ছি মিথি, ইহা বড়ই লজ্জার ব্যাপার। রুদ্রর কথা শুনে মিথি ফ্যালফ্যাল করে থাকিয়ে থাকলো কিছুক্ষণ। কথাটা মস্তিষ্কে পৌঁছতে একটু সময় লাগলো। রুদ্রর কথার মর্ম বুঝে উঠতেই মিথি নাক মুখ কুঁচকে নিল। এই লোকটা তো এখন আরো বেশি নির্লজ্জ হয়ে গেছে। এমনিতেই কম ছিল, আবার বিদেশের হাওয়া লেগেছে শরীরে। নাক মুখ কুঁচকে রেখেই মিথি উত্তর দিল, ছি।
আপনি ভালো হবেন না জীবনে। মিথির কথায় রুদ্র হাসল, ভ্রু উঁচিয়ে আবার বলল, তোর আমাকে কোন দিক দিয়ে খারাপ মনে হয়? আমি একজন সহজ সরল সাদা দিলের মানুষ। রুদ্রর কথায় মিথি ভেঙচি কেটে উত্তর দিল, মোটেও না। আপনি নিতান্তই একজন ঠোঁটকাটা আর নির্লজ্জ স্বভাবের লোক ছিলেন আর আছেন। রুদ্র এবার একটু শব্দ করে হাসল। আসলেই তার ছোটকুটা এখনো বাচ্চায় আছে। সেই জন্যই তো আসার পর থেকেই রুদ্রের থেকে কেমন লুকিয়ে লুকিয়েছিল। বাসায় আসার পর শুধু একবার রুদ্র মিথিকে দেখেছে। ওই যে একবার মিথির চোখাচোখি হলো রুদ্রের সাথে, তারপর থেকেই মিথিকে আর দেখতে পায়নি। মিথিকে দেখার জন্য রুদ্রর চোখ মন সব যে তৃষ্ণার্ত ছিল তা অন্য কোন নারী হলে রুদ্রর চোখের চাহনিতে ঠিকই বুঝে নিত। এই চোখের ভাষা পড়তে পারলে সে আর লুকিয়ে পালিয়ে বেড়াতো না। কিন্তু রুদ্রর ছোটকুতা বুঝেনি। রুদ্র দুষ্টুমি মাখা একটা হাসি দিয়ে বলল, এই ঠোঁটকাটা আর নির্লজ্জ স্বভাবের লোকটা কিন্তু দিন শেষে তোরে হবে। তাছাড়া আমি তো কিছু করিনি, তাই এই উপাধি দিয়ে দিলি, বাসর রাতের কথা তো। রুদ্র কথাটা সম্পূর্ণ করার আগে মিথি হাত দিয়ে রুদ্রর মুখ চেপে ধরল। এই লোককে আর কোন কথা বলতে দেয়া যাবে না, না হলে লজ্জায় মরে যেতে তাকে। রুদ্রকে ডেকেই ভুল করেছে সে। মিথির ভাবনার মাঝেই রুদ্র চুমু খেল মিথির হাতে। মিথি চট করে রুদ্রর মুখ থেকে হাত সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ভীষণ অস্থির লাগছে তার। মিথির অবস্থা দেখে রুদ্র বাঁকা হেসে মিথির কাছে এগিয়ে গেল। একসাথে জড়িয়ে নিল মিথির কোমল কোমল। একটানে একদম কাছে টেনে নিল মিথিকে। তারপর বলল, এটুকুতেই তোর বেহাল দশা? আমার পুরো পাগলামিটা সইবি কি করে? হাতে শুধু ছোট্ট চুমু খেয়েছি তাই হাঁসফাঁস করছিস? তোর ওই মিষ্টি ঠোঁট জোড়াতে চুমু। রুদ্রর কথা শেষ না হতেই রুদ্রর বুকে ধাক্কা দিয়ে লজ্জামাখা মুখ নিয়ে দৌড়ে ছাদ থেকে পালালো মিথি। মিথির অবস্থা দেখে রুদ্র শব্দ করে হেসে উঠল। যা সিঁড়ি দিয়ে নামতে থাকা মিথির কানে পৌঁছালো। ছাদ থেকে দৌড়ে রুমে এসে বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে মিথি। আরেকটু হলে লোকটা ওকে লজ্জায় মেরাই ফেলত। এখনো লজ্জায় গাল দুটো গরম হয়ে আছে তার। যে হাতে রুদ্র চুমু খেয়েছে সেটার দিকে তাকিয়ে লজ্জামাখা হাসি দেয় মিথি। আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁটের দিকে তাকায়। হাতটা এগিয়ে নিয়ে চুমু খায় সেখানটায়। পর মুহূর্তেই লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলে। মুখ ঢেকে রেখেই হাতের আঙুলের ফাঁকা দিয়ে আয়নায় দেখে তারই মতো আয়নার মধ্যে একজন ওকে দেখে হাসছে আর বলছে, কিরে, নির্লজ্জ তো রুদ্র না তুই? রুদ্রের ছোঁয়াটা কিভাবে নিজের ঠোঁটে বসিয়ে নিলি? ভালো করে দেখ নিজেকে, রুদ্রের ছোঁয়া পেতেই তোর মন ব্যাকুল হয়ে উঠেছে। লজ্জায় রাঙা বউ লাগছে তোকে। হা হা হা। সবশেষে তুইও ভালোবেসে ফেললি রুদ্রকে। মিথি মুখ থেকে হাত সরিয়ে উত্তর দিল, হু, একদম বাজে বকবে না। আমি ওই ঠোঁটকাটা লোকটাকে একটুও ভালোবাসি না। উহুম, একটুও বাজে বকছি না। নিজের মনকে প্রশ্ন করে দেখো না, উত্তর কি আসে। তুই ফেঁসে গেছিস মিথি, তুই ফেঁসে গেছিস। হা হা। বলতে বলতে মিলিয়ে গেল মিথির মতো দেখতে মেয়েটা আয়না থেকে। আর মিথি চিন্তায় মশগুল হলো। সত্যিই কি ও রুদ্রকে ভালোবেসে ফেলল? ফেঁসে গেল কি রুদ্রর প্রেমের জালে? রুদ্র যে বলল রুদ্র দিন শেষে মিথির, সত্যিই কি তাই? রুদ্র নামক ব্যক্তিটি কি সত্যিই তার হবে? আর কিছু ভাবতে পারল না মিথি। বিছানায় গায়ে লেয়ে দিল। কিন্তু ঘুম আসলো না চোখের পাতায়। রুদ্রকে নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো মিথির ছোট মস্তিষ্কে। রুদ্র এখনো ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। চোখ বন্ধ করে রুদ্র বলতে লাগলো, অনেক কষ্ট করেছি এই 3টে বছর। তোকে দেখার জন্য ছটফট করেছি প্রতি মুহূর্তে। বুকে তীব্র যন্ত্রণা নিয়ে প্রতিটা রাত নির্ঘুম কাটিয়েছি শুধুমাত্র তোকে নিজের করে পাবো বলে।
কতবার হাতে পায়ে ধরলাম, আমাকে দূরে পাঠিয়ে দিও না, সহ্য করতে পারবো না এত দূরত্ব। কিন্তু কেউ আমাকে বুঝলো না। কঠিন শর্ত রাখলো তোকে নিয়ে, হারিয়ে ফেলার ভয় দেখালো। তোকে হারিয়ে ফেলা আমার কাছে মৃত্যুর সমান। কি করে পারতাম বল? কিন্তু এখন তুই শুধু আমার, শুধুমাত্র আমার। আর কোন বাধা আমি মানব না। তোকে সারা জীবনের জন্য নিজের করে নেব। ভালোবাসি ছোট বউ, খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। চৌধুরী বাড়িতে রান্নার তোড়জোড় চলছে। বাড়ির একমাত্র ছেলে বাড়ি ফিরেছে বলে কথা। রুদ্রের আসার কথা ছিল আরো 2 মাস পর। রুদ্রের মা রাহেলা আর মিথির মা মরিয়ম দুজনে দুহাতে কাজ সামলাচ্ছেন। আর সোফায় বসে পান চিবুচ্ছেন জ্যোৎস্না বেওয়াল। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নেমে এলো বাড়ির সকলের চোখের মণি মিথি। নিচে এসেই সোফায় গিয়ে দাদিজানের গলা জড়িয়ে বলল, শুভ সকাল পুরি। উফ পুরি, এই সকাল সকাল তোমার পান্না চিবুলে হয় না। মিথির কথা শুনে রান্নাঘর থেকে মরিয়ম ধমকে উঠলেন মেয়েকে। ভাষা ঠিক কর মিথি, না হলে আমি আসলে থাপড়ে তোর দাঁত ভেঙে ফেলবো বললাম। বারবার বলেছি আম্মার সাথে এ ভাষায় কথা বলবি না। মায়ের ধমক শুনে মিথির মুখটা চুপসে গেল। এই একমাত্র মানুষ যে খালি কথায় কথায় মিথিকে বকে। মিথি দাদিজানের গলা ছেড়ে সোফায় দাদির পাশে বসে অভিযোগের সুরে বলল, দেখেছো দাদিজান, সব সময় শুধু আমাকে বকে। আমি তো তোমাকে ভালোবেসে বুড়ি বলি, তাই না? তুমি রাগ কর বুঝি? যাওয়ার ডাকবো না। জ্যোৎস্না বেওয়ান হেসে ফেললেন মিথির মিছে রাগ দেখে। মাথায় হাত বুলিয়ে বললেন, রাগ করিনি বুনি। আমি তো জানি তুই আমাকে ভালোবেসে রাখিস। মায়ের কথায় মন খারাপ করিস না। মিথি আহ্লাদি হয়ে দাদির গালে চুমু খেয়ে বলল, এই তো আমার সোনা দাদি। এত রান্নাবান্না কিসের দাদি? রুদ্র এসেছে না, ওর জন্য। আমার দাদু ভাইটা কতদিন পর বাড়ি ফিরল। না জানি বিদেশে কি না কি খেয়েছে। দাদির কথা শুনে মিথি ভিঞ্চি কাটল। হুহ, মহাশয়কে নিয়ে কি নাচানাচি। সোফা থেকে উঠতে উঠতে মিথি বলল, তুমি থাকো দাদি, আমি একটু পুকুরপাড় থেকে ঘুরে আসি। মিথির কথা শুনে রান্নাঘর থেকে মরিয়ম বললেন, প্রতিদিন তোর পুকুরপাড়ে কেন যেতে হবে? এত বড় মেয়ে, বাচ্চাদের মতো ফুল কুড়তে যাস? পুকুরপাড়ে সব বদ ছেলেদের আড্ডা। যাবি না মিথি? আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। উফ মা, সকালবেলা কেউ থাকে না। আমি যাব আর আসবো, তুমি খাবার বাড়ো। বলে মিথি যেতে লাগলো বাইরের দিকে। তখনই পিছন থেকে রুদ্রর গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, তারা কাকি কি বলেছে কানে যায়নি তোর? মিথি রুদ্রর কথাকে পাত্তা না দিয়ে বাইরের দিকে এগুতে লাগলো। আবারও ভেসে আসলো রুদ্রর গম্ভীর স্বরে বলা সতর্কবার্তা, আর এক পায়ে গুলে পা দুটো ভেঙে ঘরে ফেলে রাখবো বলে দিলাম। ব্যাস, আর এগুতে পারলো না মিথি। ঠায় দাঁড়িয়ে থাকলো সেখানেই। মস্তিষ্ক জানান দিল রাতের রুদ্র আর এই রুদ্র সম্পূর্ণ আলাদা। কথার হেরফের হলেই মুখে যা বলেছে তাই বাস্তবে রূপ দিবে। খাবার টেবিলে আজ চৌধুরী বাড়ির সবাই উপস্থিত, কিন্তু কারোর মুখে কোন কথা নেই। চুপচাপ খেয়ে যাচ্ছে। রুদ্রর বাবা রায়হান চৌধুরী ও মিথির বাবা জাহিদ চৌধুরীর মুখটা চুপসে গেছে। এদিকে জ্যোৎস্না বেওয়ান দুই ছেলের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছেন। মুখ লুকিয়ে হাসছেন মাঝে মাঝে। মরিয়ম দাঁড়িয়ে থেকে এটা ওটা এগিয়ে দিচ্ছেন, আর রাহেলা মিথিকে খাবার খাইয়ে দিচ্ছেন। এটা নতুন কিছু না। মিথির মন খারাপ বা রাগ হলে বড় আম্মুর হাতেই খাবার খায়। এদিকে রুদ্র বেশ আয়েশ করে কাটা চামচ দিয়ে নুডলস খেয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর রায়হান চৌধুরী মুখ খুললেন। ইতস্ততবোধ নিয়েই বললেন, কোনো সমস্যা হয়েছে আব্বু? হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে চলে আসলে যে? রায়হান চৌধুরীর প্রশ্নে রুদ্রের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না।
আগের মতো করেই খেতে লাগলো। রায়হান চৌধুরী হতাশ হলেন। প্রশ্নটাও হয়তো রুদ্রর পছন্দ হয়নি। তিনি আবার গলাটা পরিষ্কার করে বললেন, ওখানে দিনকাল কেমন কাটলো? এসেছো, ভালো করেছো, আমরা খুশি হয়েছি। এবার রুদ্র হাসলো খানিকটাও নিঃশব্দে। মুখ তুলে তাকালো বাবার দিকে, আরেকবার তাকালো কাকার দিকে। বেশ হাসি হাসি মুখ করেই উত্তর দিল, কেমন কেটেছে তা হয়তো তোমাদের বুঝশক্তির ঊর্ধ্বে নয়। খুশি তো হয়েছো। তোমাদের খুশিতে তো আর ভাড়া দিতে পারিনি। রুদ্রের এমন তেরা কথায় রায়হান চৌধুরী আর জাহিদ চৌধুরী দুজনের মুখেই আধার নামল। এবার জাহিদ চৌধুরী রুদ্রকে বললেন, তুমি ভুল বুঝছো আমাদের রুদ্র। তোমার আর মিথির ভালোর জন্যই ভাই তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। মিথি এতক্ষণ চুপচাপ খাচ্ছিল আর শুনছিল সব। কিন্তু বাবার কথায় ভ্রু কুঁচকে এলো মিথি। তার মানে রুদ্র নিজ ইচ্ছায় বিদেশে যায়নি, আর ওদের ভালোর জন্য মানে। মুখের ভেতরের খাবারটুকু শেষ করে মিথি বলল, আমাদের ভালো মানে? কিসের ভালো আব্বু? মিথির কথা শেষ হতে না হতেই দুহাত দিয়ে টেবিলে আঘাত করে রুদ্র ধমকে উঠল মিথিকে। রুদ্রর ধমকে মিথিসহ উপস্থিত সবাই কেঁপে উঠল। রুদ্রর পুরো চেহারা রক্তিমাকার ধারণ করেছে। প্রচন্ড রেগে গেছে রুদ্র। রুদ্রর এমন রূপে নিয়ে দুইবার দেখল বাড়ির সবাই। মিথি ভয় পেল, খুব সাথে কান্নাও করে ফেলল। কিন্তু রুদ্রের গলা নরম হলো না। চেঁচিয়ে বলল, সব বিষয়ে তোর নাক কেন গলাতে হবে? হ্যাঁ, বড়দের কথার মধ্যে কথা বলতে নেই জানিস না? ভদ্রতা শিখিসনি? বাড়ির সবাই মাথায় চড়িয়ে রেখেছে দেখেই এত সাহস হয়েছে তোর। এই মুহূর্তে নিজের রুমে যাবি ফার্স্ট। আর এক মুহূর্ত দাঁড়ালো না মিথি। কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে গেল। রুদ্র জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুদ্র খুব সহজে রেগে যায় না, আবার রাগলে ভয়ঙ্কর ভাবে রেগে যায়, এটা বাড়ির সকলের জানা। রুদ্রর এমন আচরণে রায়হান চৌধুরী রেগে গেলেন। রাগান্বিত স্বরে বললেন, রুদ্র, কোন ধরনের ব্যবহার এটা? তুমি শুধু শুধু মিথির সাথে এমন ব্যবহার কেন করলে? রুদ্র চুপ, নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রায়হান চৌধুরী আবারও বললেন, তোমার এই রাগের কারণেই তোমাকে 3টে বছর মিথির কাছ থেকে দূরে রেখেছি। আমি চাইনি তোমার রাগের কারণে মিথির কোনো ক্ষতি হোক, কিন্তু তুমি একটুও শুধরাওনি। তোমার এই হিংস্রতা মিথি কতটুকু ভয় পায় তোমার ধারণা আছে? খুব কষ্টে আমরা একটু একটু করে মিথিকে স্বাভাবিক করে তুলেছি। আমি চাই না তোমার এই রূপ মিথি দ্বিতীয়বার দেখুক। শুধু একটা কথা মাথায় রেখো রুদ্র, তুমি নিজেকে পরিবর্তন না করলে মিথিকে চিরদিনের জন্য হারাবে বলে রাখলাম আমি। বলে রায়হান চৌধুরী চলে গেলেন। জাহিদ চৌধুরীও চলে গেলেন। রুদ্র এবার চিৎকার করে বলতে লাগলো, আমার মিথিকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। দরকার হলে সব ভেঙে তছনছ করে ফেলবো আমি। আমার মিথিকে আমি হারাতে পারবো না। রুদ্র হাঁটু ভেঙে মেঝেতে বসল। টপটপ করে চোখ থেকে পানি পড়ছে। রুদ্র শব্দ করে কেঁদে ফেললো আর বলতে লাগলো, তোমরা কেন বারবার আমার মিথিকে আমার থেকে কেড়ে নিতে চাও? আমার যে খুব কষ্ট হয়, কেন বোঝো না তোমরা? বুকের বা পাশে চিনচিন ব্যথা করে। এক অসহনীয় আগুনে পুড়ে মরি আমি। 3টে বছর আমি গুমরে গুমরে মরেছি। আর কত? রাহেলা দৌড়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। পুত্রী হবার পর রুদ্রকে এভাবে কাঁদতে দেখেনি কোনোদিন। রাহেলা নিজেই কাঁদছেন। ছেলের কষ্ট তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রুদ্র মাকে জড়িয়ে বলতে লাগলো, আমি আর পারছি না আম্মু। সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি। মিথিকে তোমাদের কাছে ভিক্ষে চাইছি মা। দাও না আমার মিথিকে। ওকে আর আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। সত্যি বলছি, আর কোনোদিন মারামারি রাগারাগি করব না। ওকে আর কষ্ট দেব না।
আমার দ্বারা ওর কোন ক্ষতি হবে না। ভালোবাসি আমি মিতিকে, খুব ভালোবাসি। ওকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় আম্মু, খুব কষ্ট হয়। রাহেলা সহ্য করতে পারছেন না ছেলের কষ্ট। একটা ঘটনা উলটপালট করে দিল সবকিছু। রাহেলার চোখের সামনে ভেসে উঠে 3 বছর আগের সেই দিনের ঘটনা। অতীত। সকাল থেকেই মিতি বায়না ধরেছে বেড়াতে যাবে। এদিকে রুদ্র মিতির উপর প্রচন্ড বিরক্ত, কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। এমনিতেই কাল একটা কারণে মেম্বারের বকাটে ছেলে শুভ চেলাদের বেদম পিটিয়েছে। আজ নিশ্চয়ই শুভ চুপচাপ বসে থাকবে না। এই পরিস্থিতিতে মিতিকে নিয়ে বাইরে যাওয়া মোটেও সুবিধা নয়। রুদ্র সোফায় বসে ফোন টিপছে, আর মিথি রুদ্রের পাশে বসে থেকে বারবার এক কথায় বলে যাচ্ছে, প্লিজ রুদ্র ভাইয়া, নিয়ে চলো না। এমন কেন তুমি? ইস, বারবার এক কথা বলিস না তো। বলছি না অন্য একদিন নিয়ে যাব। না, আমি আজকেই যাব। চলো না প্লিজ, বলে হাত ধরে ঝাঁকাতে লাগলো। শেষ পর্যায়ে রুদ্র দিল এক ধমক, আর মিথি ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। মিথিকে কাঁদতে দেখে রাহেলা ছেলেকে বললেন, রুদ্র, দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। এত করে বলছে যখন নিয়ে যা। আম্মু, আজ না, অন্য একদিন নিয়ে যাব। আজ ভালো লাগছে না। এই কথা শুনে মিথি আরো জোরে কাঁদতে লাগলো। কোনো অজুহাত চলবে না। আমার মিথিমা মুনিকে বেড়াতে নিয়ে যাবি। ব্যাস। রাহেলার কথা শোনার সাথে সাথে মিথির কান্না শেষ। রাহেলাকে জড়িয়ে ধরে মিথি বলল, উফ, বড় আম্মু, ইউ আর সো সুইট। হি হি। দাঁত বের করে হাসা বাদ দিয়ে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবি। খুব পাগল নাকি? আমার অন্তত 15-20 মিনিট লাগবে। 5 মিনিটে পারবো না। মিথি রাহেলার হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে যেতে যেতে বলল, বড়াম্মু, তুমি আমাকে হেল্প করবে। চলো তো। আমি একা পারবো না। 20 মিনিট পেরিয়ে 30 মিনিট হতে চললেও তাও মিথির খবর নেই। রুদ্র ঘড়িতে সময় দেখছে আর সিঁড়ির দিকে তাকাচ্ছে। কখন আসবে এই মহারানী? বেশ কিছু সময় পর মিথির দেখা মিলল, কিন্তু মিথির দিকে তাকাতেই রুদ্র একদম থম মেরে গেল। হাতটা অটোমেটিক চলে গেল বুকের বাপাশে। সিঁড়ি দিয়ে নেমে আসছে মানুষ রূপী এক পরী। শাড়িতে অপরূপ লাগছে মিথিকে। মিথি সামনে তাকিয়ে দেখে রুদ্র বুকে হাত দিয়ে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া? তুমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? মিথির কথায় ধ্যান ভাঙে রুদ্রর। নিজেকে স্বাভাবিক করে বলে, বুকে ব্যথা করছে। এত আটা ময়দা মাখা পেতনিকে দেখে একদম তেঁতুল গাছের পেতনি লাগছে তোকে। ভাইয়া, ভালো হবে না কিন্তু। আমি মোটেও আটা ময়দা মাখিনি। ঘুমেবার তাড়াতাড়ি চল, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে আবার। বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। মিথিও বাইকের পিছনে উঠে বসলো। রুদ্রর কাঁধ ধরে বসলো যাতে পড়ে না যায়। যা দেখে রুদ্র বাঁকা হাসলো। খানিক পথ যেতেই রুদ্র জোরে ব্রেক কষল। আর মিথির হাত অটোমেটিক গিয়ে রুদ্রর পেটের কাছে শার্টটুকু খামচে ধরল। ভালোভাবে ধরে বস, না হলে পড়ে যাবি। সে আর বলতে, এতক্ষণেই তো উড়ে চলে যাচ্ছিলাম। এরপর বাইক চলতে লাগলো নিজ গতিতে। রুদ্র বাইক চালাচ্ছে আর লুকিং গ্লাসে বারবার মিথিকে দেখছে। কপালের সামনে কাটা ছোট ছোট চুলগুলো বারবার মুখে আছড়ে পড়ছে আর মিথি বিরক্তির সাথে সেগুলো বারবার কানের পিছনে গুঁজে দিচ্ছে। হঠাৎ মিথি জরুরি তলব দিয়ে বলল বাইক থামাতে। রুদ্রও সাথে সাথে ব্রেক কষল। আর মিথি বাইক থেকে নেমে দাঁড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, বাইক থামাতে বললি কেন? আর নামলি বা কেন? ওই দেখো, রাস্তার ওই পাশে ফুলের দোকান। আমাকে একটা বেলি ফুলের মালা কিনে এনে দাও প্লিজ।
রুদ্রও দোকানটা দেখেছে, চেয়েছিল প্রেমিকার খোঁপায় মালা লাগিয়ে দিবে প্রেমিক পুরুষের মতো, কিন্তু তা আর হলো না। তার আগেই মিথি মুখ ফুটে চেয়ে বসল। রুদ্র বিরক্ত হলো খুব। আমি পারবো না ওসব, প্লিজ এনে দাও না, প্লিজ, প্লিজ, প্লিজ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। রুদ্র বাইক থেকে নেমে এগিয়ে গেল রাস্তার ওপাশের ফুলের দোকানের দিকে, প্রেয়সীর খোঁপায় ফুল লাগানোর শখ মেটাতে। মিথি রাস্তার এপাশে দাঁড়িয়ে রুদ্রকে দেখছে। কত সুন্দর লাগে মানুষটাকে, কিন্তু সবসময় খিটখিটে মেজাজ নিয়ে থাকে বলেই তো ভালো লাগে না মিথির। মিথি খেয়াল করে রাস্তার কিনার ঘেঁষেই একটা বাইক তার দিকে আসছে, তাই একটু পিছিয়ে দাঁড়ায়। মিথি খেয়াল করে পিছনের ছেলেটার হাতে ছোট চাকু। ভয় পেয়ে যায় মিথি, সরে দাঁড়াবে তার আগেই বাইকের পিছনের ছেলেটা চাকু দিয়ে মিথিকে আঘাত করে। বাইকের দুজন ছেলে হলো শুভ আর শুভর ফ্রেন্ড রকি। রুদ্র বাড়ি থেকে মিথিকে নিয়ে বের হবার সাথে সাথেই খবর পায় শুভ। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য সেও বেরিয়ে পড়ে। এতক্ষণ মিথি আর রুদ্রকে ফলো করছিল তারা। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। চাকুটা একদম মিথির গলা বরাবর চালাতে চেয়েছিল রকি, কিন্তু মিথি আগেই দেখে ফেলার কারণে সেটা লাগে মিথির বাহুতে। কার্যসিদ্ধি না হওয়াতে গাড়ি দিয়ে জোরে বাইক চালিয়ে চলে যায় সেখান থেকে। মিথি বাহুতে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে। রুদ্র দুটো বেলি ফুলের মালা আর একটা গোলাপ নিয়ে দোকানদারকে টাকা দিতে যাবে এমন সময় পিছন থেকে মিথির চিৎকার শুনতে পায়। পিছনে তাকিয়ে মিথিকে রক্তাক্ত অবস্থায় দেখে কলিজা কেঁপে ওঠে রুদ্রর। হাত থেকে ফুল টাকা দুটোই পড়ে যায়। রুদ্র এক ছুটে রাস্তার ওপাশে মিথির কাছে যায়। মিথি ব্যথায় ছটফট করছে। প্রচুর রক্ত বের হচ্ছে মিথির হাত থেকে। রুদ্র দিশেহারা হয়ে যায়। মিথি আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে। ইতিমধ্যে লোক জড়ো হয়ে গেছে। এই মিথি, মিথি, চোখ খোল। জান আমার কে এই অবস্থা করলো তোর? চোখ খোল প্লিজ। দেখ আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার, প্লিজ চোখ খোল। চিৎকার করে মিথিকে ডাকছে আর কান্না করছে রুদ্র। কিন্তু বেশি রক্তপাতের কারণে মিথি জ্ঞান হারিয়েছে। জড়ো হওয়া লোকজনের মধ্যে একটা ছেলে বলে ওঠে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, প্রচুর ব্লাড বের হচ্ছে। কথাটা শুনে রুদ্রর হুঁশ ফেরে। এখনই মিথিকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। রুদ্র মিথিকে কোলে তুলে নেয়। অতঃপর একটা গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে সেখানকার ছেলেটিও যায়। রুদ্র একটা চেয়ারে দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। একটু আগেই তার নাম্বারে মেসেজ এসেছে। মেসেজটা শুভর। এবারের জন্য তোর প্রাণ পাখিকে ছেড়ে দিয়েছি, আবার আমার সাথে লাগতে আসলে একদম স্বর্গ ভ্রমণ করিয়ে দেব তোর প্রেয়সীকে, মনে রাখিস। রুদ্র জানে শুভ এত কাঁচা নয় যে নিজে হাতে কোন অন্যায় করবে। নিশ্চয়ই অন্য কেউ ছিল শুভর সাথে। মেসেজটা পড়ার পর থেকেই রুদ্রর আহত বাঘে ন্যায় হয়েছে। শুধু মিথির জ্ঞান ফেরার অপেক্ষা। তারপর তার কলিজায় হাত দেয়ার যে সাহস দেখিয়েছে তাকে পরলোক গমন করাবে রুদ্র। হাসপাতালে হন্তদন্ত হয়ে ছুটে আসে চৌধুরী পরিবার। সবার মনে ভয়। যখনই মিথির খবর পেয়েছে তখন থেকেই মিথির মা মরিয়ম কান্না করেই যাচ্ছেন। মিথির হাতের ক্ষতটা অত গভীর না হলেও রক্ত বের হয়েছে প্রচুর। 3 ঘন্টা যাবৎ মিথি সেন্সলেস হয়ে আছে। মরিয়ম গিয়ে রুদ্রর সামনে ধপ করে বসে পড়ে। রুদ্র মুখ তুলে তাকায়। কান্না করার কারণে রুদ্রর চোখ ফুলে গেছে, সাথে রক্তিম আকার ধারণ করেছে। মরিয়ম রুদ্রর দুহাত ধরে কান্নারত কণ্ঠে বলে, আব্বা, আমার মেয়ে, আমার মিথি কোথায়? আব্বা তুমি থাকতে আমার মিথির এমন হলো কি করে? কি হলো আব্বা? চুপ করে আছো কেন? রুদ্র চুপ করে আছে।
নীরব চোখে তাকিয়ে কাকিমণির দিকে। এরই মধ্যে নার্স এসে বলে রুগীর জ্ঞান ফিরেছে। সবার আগে মরিয়ম ছুটে যান মেয়ের কাছে। তার পিছু পিছু বাড়ির সবাই মিথির কাছে যায়। এক হাতে ব্যান্ডেজ করা মিথি, অন্য হাত দিয়ে চোখের উপর হাত রেখে শুয়ে আছে। মরিয়ম মেয়েকে দেখে আবার হাউমাউ করে কেঁদে ওঠে। মায়ের কান্নার আওয়াজ শুনে মিথি চোখের উপর থেকে হাত সরায়। মরিয়ম মেয়ের চোখে মুখে চুমু খায়। একটাই নারী ছেঁড়া ধন তার। বাইরে তেমন প্রকাশ না করলেও মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি। মিথি পুরো রুম জুড়ে চোখ বুলায়। দরজার কাছেই রুদ্রকে দেখতে পায়। রুদ্র মিথির দিকেই তাকিয়ে ছিল, যার কারণে দুজনের চোখাচোখি হয়, কিন্তু মিথি চোখ সরায় না। যেন চোখে চোখে মিথি বুঝিয়ে দিতে চাইছে তার কষ্টটা। বেশ কিছু সময় পর রুদ্রর কল আসাতে রুদ্র হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। বিকেলবেলা মিথির হাতের অবস্থা একটু ভালো হতেই তাকে বাড়ি নেওয়া হয়। রাহেলা আর মরিয়ম সবসময় মিথির কাছে কাছে থাকছে, কখন কোনটা লাগে না লাগে। এদিকে মিথি বাড়িতে আসার পর থেকে রুদ্রকে আর দেখেনি। বড্ড অভিমান হচ্ছে রুদ্রর উপর। তার এই অবস্থা দেখেও রুদ্র তাকে রেখেছেই বেরিয়ে গেল, আর খোঁজ নিল না। মিথি মনে মনে ভেবে নেয় রুদ্র আসলে একদম কথা বলবে না রুদ্রর সাথে। লোকটা ভীষণ বাজে। ক্লাবের একটা রুমে 4-5 জন ছেলেকে বাজেভাবে মারছে রুদ্র। এক একজনের চিৎকারে রুমের দেয়ালগুলোও যেন কেঁপে উঠছে। মারতে মারতে হুঙ্কার দিয়ে রুদ্র বলে, ভালোই ভালোই বলছি বলে থেকে আমার মিথিকে মারার চেষ্টা করেছিলি, না হলে সব কটাকেই মেরে গুম করে দিব বলে রাখলাম। কিন্তু কেউ কোনো কথা বলছে না, শুধুমাত্র একটা কথা ছাড়া যে তারা কিছু করেনি। এদের মধ্যে রকিব আছে, কিন্তু সে স্বীকার করছে না। রুদ্রকে নাজেহাল হতে দেখে ওর বেশ লাগছে। যেন রুদ্রর মারের কোনো প্রভাব পড়ছে না ওর উপর। রুদ্র হাতের লাঠিটা ফেলে দেয়। তারপর রুদ্রর 2 জন লোককে বলে, ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না আমি ফিরে আসি। আমিও দেখতে চাই ওদের সহনশক্তি। এই বলে রুদ্র ক্লাব থেকে বের হয়ে যায়। আর রুদ্রর যাওয়া দেখে রকিব বাঁকা হাসে। রুদ্র সোজা বাড়িতে এসে মিথির রুমে চলে যায়। মিথি বিছানায় আধশোয়া অবস্থায় আছে, আর রাহেলা ওকে খাইয়ে দিচ্ছেন। মিথি রুদ্রকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। রুদ্র বেশ গম্ভীর কণ্ঠে বলে, মিথি কথা আছে তোর সাথে। কিন্তু মিথি রুদ্রর দিকে তাকায় না। কেন তাকাবে? মিথির এই অবস্থা জেনে ওকে রেখে চলে গেল তখন। অথচ মিথি চেয়েছিল রুদ্র ওর পাশে থাকুক। না, একদম কথা বলবে না রুদ্রের সাথে। মিথিকে চুপ থাকতে দেখে রুদ্র রাহেলাকে চোখের ইশারায় চলে যেতে বলেন। রাহেলাও চুপচাপ বেরিয়ে যায়। রুদ্র এগিয়ে গিয়ে মিথির পাশে বসে, কি হলো? ওদিকে তাকিয়ে আছিস কেন? এদিকে তাকা। মিথি অন্যদিকে তাকিয়েই উত্তর দেয়, তাকাবো না। কি বলবে বলো। রুদ্র জোর করে মিথির মুখটা নিজের দিকে ঘোরায়। দুগালে হাত রেখে জিজ্ঞেস করে, আমার ছোট বউ, রাগ করেছিস আমার উপর? জরুরি কাজ ছিল তাই একটু বাইরে গেছিলাম। মিথি রুদ্রের দুহাত ঝ্যাংটা দিয়ে সরিয়ে দেয়। বেশ জোরে বলে ওঠে, কি এমন রাজকার্য করতে গেছিলে? গেছিলে যখন আবার যাও না, মানা করেছে কে? আসলে কেন? ওই ছেলেটা ভুল করেছে, একদম ঠিক এখান বরাবর চাকুটা চালানো উচিত ছিল। মরে যেতাম একদম কাজ শেষে আমার জানাজা করতে। কণ্ঠনালীর দিকে ইঙ্গিত করে। কথা শেষ হবার পরপরই মিথির গালে বেশ জোরেই রুদ্র চড় মারে। রুদ্র মিথির কণ্ঠনালী চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হয় মরার কথা বলা? খুব কথা বলা শিখে গেছিস। জানতে চাস কোন রাজকার্য করতে গেছিলাম? হ্যাঁ। মিথির চোখ থেকে অনবরত পানি পড়ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নিতেই বেশ কষ্ট হচ্ছে মিথির। কোনোমতে রুদ্রকে বলে, ভাইয়া ছাড়ো প্লিজ, লাগছে আমার। আহ।
রুদ্র মিথিকে ছেড়ে দেয়, একটানে কাছে এনে পাজা কোলে তুলে নেয়। চল, নিজের চোখে দেখবি কি কাজ। ভাইয়া ছাড়ো আমায়, কোথাও যাব না আমি, ছাড়ো বলছি। রুদ্র মিথির কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে যেতে থাকে। এদিকে ওদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই রুমের বাইরে চলে এসেছে। রায়হান চৌধুরী মিথিকে রুদ্রর কোলে দেখে প্রশ্ন করেন, রুদ্র, কোথায় নিয়ে যাচ্ছ মিথিকে? নামা ওকে। মরিয়ম রুদ্রর পেছনে যেতে যেতে বলেন, রুদ্র, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? ছেড়ে দাও ওকে, ওর শরীরটা ভালো না। রুদ্র। কিন্তু রুদ্রের কানে যেন কোন কথাই গেল না। মিথিকে গাড়িতে বসিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। মরিয়ম কান্না করে ফেললেন, ভাইজান, আপনার ছেলে আমার অসুস্থ মেয়েটাকে এভাবে কোথায় নিয়ে গেল? আমার মেয়ের কিছু হলে আমি আপনাকে বা আপনার ছেলেকে কোনোদিন ক্ষমা করব না। বলেই আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে রুমে চলে গেলেন মরিয়ম। রুদ্র গাড়ি ব্রেক কসল ক্লাবের সামনে। মিথি ভয়ে একদম চুপসে গেছে। রুদ্রর এমন রূপ কোনোদিন দেখেছে বলে মনে হয় না। রুদ্র গাড়ি থেকে নেমে মিথিকে টানতে টানতে ক্লাবের ভেতরে নিয়ে যায়। ক্লাবের ভেতর মিথি ঢুকে আরো ভয় পেয়ে যায়। দুটো লোক কিভাবে মারছে কিছু ছেলেদের। এরই মধ্যে মিথির চোখ যায় রকিবের দিকে। মুহূর্তেই মিথির মনে পড়ে যায়, এই তো সেই ছেলে যে মিথিকে চাকু দিয়ে আঘাত করেছিল। এদিকে রকিব ভেবেছিল অন্য একজনকে ফাঁসিয়েও বেঁচে যাবে, কিন্তু মিথিকে দেখেই ভয়ে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন যদি মেয়েটা একবার বলে দেয় ওই সেই, তাহলে রকিবের মৃত্যু অবধারিত। রুদ্র মিথিকে টেনে ওদের সামনে দাঁড় করায়। তারপর জিজ্ঞেস করে, এদের মধ্যে কে তোকে আঘাত করেছিল? কিন্তু মিথি চুপ, বারবার আর চোখে রকিবের দিকে তাকাচ্ছে। মিথি চুপ করে থাকার কারণে রুদ্র আরো রেগে যায়। চিল্লিয়ে বলে, উত্তর দে স্টুপিড, কে তোকে মারার চেষ্টা করেছিল? বলার পরে রুদ্র মিথির দৃষ্টি অনুসরণ করে দেখে মিথি বারবার রকিবের দিকে তাকাচ্ছে। ব্যাস, রুদ্রের বুঝতে বাকি রইল না। রকিবের চুল মুঠোয় নিয়ে ব্লেড ধরল কণ্ঠনালী বরাবর। অমনি রকিব কাকুতি মিনতি করে লাগলো, প্লিজ রুদ্র, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার, আর জীবনে তাকাবো না ওর দিকে। মারা তো দূরের কথা, কি বলেছিলি এবারের মতো ছেড়ে দিলি, দ্বিতীয়বার কি করবি যেন? রুদ্রর কলিজার দিকে হাত দেয়ার পরিণাম মৃত্যু ছাড়া কিছু না, বলেই দিল এক টান। ফিনকি দিয়ে রক্ত বের হলো রকিবের গলা থেকে। মিথি এমনিতেই রক্ত খুব ভয় পায়। চোখের সামনে জলজ্যান্ত একটা মানুষকে এভাবে মেরে ফেলা সহ্য করতে পারল না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ড্রয়িং রুমে চিন্তিত মুখ হয়ে বসে আছে চৌধুরী পরিবার। রায়হান চৌধুরী প্রচন্ড রেগে আছেন। এরই মধ্যে মিথিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল রুদ্র। মেয়েকে আবার জ্ঞান হারানো অবস্থায় দেখে আঁতকে উঠলেন মরিয়ম। রুদ্র কাউকে কিছু না বলে নিচের একটা রুমে গেল। সবাই রুদ্রর পিছু পিছু গেল। রুদ্র মিথিকে বিছানায় শুইয়ে দিয়ে হাতে নতুন করে ব্যান্ডেজ করতে লাগলো। রায়হান চৌধুরী রুদ্রর কাছে যেতে লাগলে রাহেলা আটকালেন। ব্যান্ডেজ শেষ করে রুদ্র দাঁড়াতেই রায়হান রুদ্রর গালে থাপ্পড় লাগালেন। বাড়ির সবাই হতভম্ব, এমনটা কেউই আশা করেননি। রায়হান চৌধুরীর হাত এখনো কাঁপছে। যে ছেলেকে কোনোদিন জোরে ধমক দেওয়ার প্রয়োজন পড়েনি, আজ সেই ছেলের গায়ে হাত তুললেন তিনি। জ্যোৎস্না বেওয়ান ধমকে উঠলেন ছেলেকে, রায়হান, কি করছিস? এত বড় ছেলের গায়ে হাত তুললি? আক্কেল জ্ঞান সব গেছে তোর। তোমরা লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ, না হলে এই দিন দেখতে হতো না। ও পাগল হয়ে গেছে, যখন যা ইচ্ছে তাই করছে। রায়হান চৌধুরীর কথা শেষ না হতেই ঝড়ের বেগে রুমে ঢুকলো নেহাল, রুদ্রর ফ্রেন্ড। হাঁপাতে হাঁপাতে বলল, কি করেছিস রুদ্র? তুই কি পাগল হয়ে গেছিস?
নেহালের কথার ধরনে রায়হান চৌধুরীর ভ্রু কুঁচকে এলো, গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি করেছে রুদ্র? তুমি এভাবে হাবাচ্ছ কেন? আঙ্কেল, রুদ্র শুভর ফ্রেন্ড রকিবকে খুন করেছে। ব্যাপারটা পুলিশের কানে যাওয়ার আগেই রুদ্রকে এখান থেকে সরাতে হবে। কথাটা শোনা মাত্রই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেউ নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। রায়হান চৌধুরী বিস্ময়ের সাথে বললেন, কি বলছো তুমি এসব? রুদ্র খুন করেছে? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। রায়হান চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়লেন। রুদ্র এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। এ আমার ছেলে নয় রাহেলা। ও আমার রুদ্র না। এখানে থাকলে ওকে নির্ঘাত ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আমি সইতে পারবো না। নেহালের দিকে তাকিয়ে বললেন, ওকে কদিন একটু লুকিয়ে রাখো। আমি ওর বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি। বিদেশ যাওয়ার কথা শুনেই রুদ্র মনটা ধক করে ওঠে। মিথিকে ছাড়া থাকবে কি করে? সকালবেলা ছোট বউয়ের মুখ না দেখলে ওর দিন কাটবে কি করে? এবার রুদ্র করুণ কণ্ঠে বলল, আমি বিদেশ যাব না আব্বু। তোমার থেকে একটা কথাও আমি শুনতে চাই না। নেহাল, ওকে নিয়ে যাও দয়া করে। মিথিকে ছাড়া দূরে যাওয়ার কথা ভেবেই রুদ্রর চোখ ভারী হয়ে আসছে। দয়া কর আব্বু প্লিজ। আমি মিথিকে ছাড়া কোথাও যাব না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তোমরা তো জান মিথি আমার কি। লজ্জা করছে তোমার এই মুখে এইসব কথা বলতে? আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা। বেশি বাড়াবাড়ি করলে মিথিকে হারাবে তুমি। নেহাল, নিয়ে যাও ওকে। খুব শীঘ্রই পাসপোর্ট সহ সব কাগজপত্র আমি পাঠিয়ে দেব। রুদ্র বেশ আকুতি মিনতি করল, কিন্তু রায়হান চৌধুরী তার কথাতে অনড়। শেষমেশ রুদ্র বাড়ি জমালো বিদেশের উদ্দেশ্যে। অতীত শেষ। রাহেলার বুকে মাথা রেখে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে উঠছে রুদ্র। এদিকে মরিয়ম অনবরত মেয়েকে ডেকে যাচ্ছেন সেই কখন থেকে, কিন্তু মিথির কোন সারা শব্দ নেই। প্রথমে কান্নার শব্দ পেলেও এখন একদম চুপচাপ। খারাপ চিন্তা ঝেঁকে বসে মরিয়মের মস্তিষ্কে। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে রুদ্রর কাছে যান। রুদ্র, আব্বা। মিথি দরজা খুলছে না। কখন থেকে ডেকে যাচ্ছি, সারা শব্দও নেই। কিছু কর, আমার খুব ভয় করছে। মরিয়মের কথা শুনে রুদ্র চোখ মুছে মিথির রুমের কাছে যায়। দরজায় কড়া নেড়ে ডাক দেয়, মিথি দরজা খোল। মিথি, শুনতে পাচ্ছিস? কাকিমনির চিন্তা হচ্ছে ভীষণ। এমনিতেই ওনার শরীরের অবস্থা তেমন ভালো না, আবার তুই কি নাটক শুরু করলি? মরিয়ম, রাহেলা বেশ কয়েকবার ডাকার পরেই মিথির উত্তর না পেয়ে রুদ্র দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দেখ মিথি, আমি কিন্তু দরজা ভাঙবো বলে দিলাম। ভালো লাগছে না কিন্তু। তাও কোন সারা শব্দ নেই। শেষমেশ রুদ্র দরজা ভাঙে। দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখে তাতে রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। মরিয়ম চিৎকার করে ওঠেন মেয়েকে দেখে। এইটুকু বকা দেওয়ার জন্য মিথি যে এমন একটা কাজ করে বসবে ভাবতেই পারেনি। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে রুদ্র। রুদ্র ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। এদিকে মরিয়ম হাউমাউ করে কান্না করে যাচ্ছেন। রাহেলা ছেলের অবস্থা এমন দেখে দৌড়ে রুমে গিয়ে নিজের স্বামীকে ফোন করেন। কান্না করতে করতে সব খুলে বলেন। বেশি দূর না যাওয়াতে রায়হান চৌধুরী ও জাহিদ চৌধুরী কিছুক্ষণের মধ্যেই চলে আসেন। মেয়েদের অবস্থা দেখে জাহিদ চৌধুরী দৌড়ে মেয়েকে কোলে তুলে নেন। অতঃপর মিথিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রুদ্র চুপচাপ মেঝেতেই বসে আছে, দৃষ্টি ফ্লোরে লেগে থাকা রক্তের দিকে। জীবনটা এত এলোমেলো কেন হলো তার? তার ছোট বউ কি কোনোদিন বুঝবে না তাকে? রাগের মাথায় দু একটা কথা শুনিয়েছে তাই বলে আত্মহত্যা করতে যাবে মিথি? ভাবতেই গা কাটা দিয়ে ওঠে রুদ্রর। মিথি একবারও ভাবল না তার কথা।
মিথিকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে সে? রুদ্র উঠে দাঁড়ায়, বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, উদ্দেশ্য হাসপাতাল। জ্ঞান ফিরতেই মিথি চোখ পিটপিট করে খোলে। মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে। অবাক হয় অন্য জায়গাতে নিজেকে আবিষ্কার করে। মস্তিষ্কে একটু চাপ দিতেই মনে পড়ে পূর্বের ঘটনা। বেড থেকে উঠে বসে হাসপাতাল এসে বুকে হাত দিয়ে ফু দেয়। বিড়বিড় করে বলে, যাক বাবা, বেঁচে আছি। মরে ভূত হয়ে গেলে আবার আরেক জ্বালা। অন্যজনরে নিয়ে লুতুপুতু করবে বজ্জাত। আমি কষ্ট নিয়ে মরে যাব আর ওই বেড়া সুখে সংসার করবে। এই মিথি হতে দেবে না। ইস কি ব্যথা। এতক্ষণে আরেক দফা ঝড় গেছে ওই বজ্জাতের উপর, আইএমসিউর। হি হি। মরিয়ম আর রাহেলা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন মিথি বসে বসে কি যেন বিড়বিড় করছে আর হাসছে। মরিয়মের গা জ্বলে উঠলে। এই মেয়ের জন্য তার বেহাল দশা, আর সে হাসছে। তেরে গিয়ে চর লাগালেন মেয়ের গালে। হঠাৎ গালে চর পড়াতে চমকে উঠল মিথি। সামনে তাকিয়ে দেখল তার মা আগ্নেয়গিরির মতো রেগে বোম হয়ে আছে, যে কোন মুহূর্তে ফেটে পড়বে। গালে হাত দিয়ে করুণ স্বরে বলল, মা তুমি আমায় মারলে। মরিয়ম রাগে গজগজ করতে করতে বললেন, মারবো না তো, চুমু খাবো তোকে, অসভ্য মেয়ে। হাত কেন কাটতে গিয়েছিলি? হ্যাঁ, তো কি করব? তোমার আব্বু আমাকে অতগুলো কথা শোনালো। কাঁদতে কাঁদতে যখন ভালো লাগছিল না তখন টুস করে হাত কেটে ফেলেছি, পড়ে সে কি ব্যথা। মিথির এইসব আজগুবি কথা শুনে মরিয়ম আরো রেগে গেলেন। এদিক ওদিক কি যেন খুঁজতে খুঁজতে বললেন, খুব শখ না তোর, হাত কাটতে যাস? আজ তোর হাত আমি কাটবো দাঁড়া। মিথি বেড থেকে নেমে দৌড়ে রাহেলার পিছনে দাঁড়ালো। বড় আম্মু, বাঁচাও, মা পাগল হয়ে গেছে। আপাত তুমি সরে দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন। এত বড় ঢেঙ্গি মেয়ে আমাকে জ্বালিয়ে মারলো। তুই তোর পাগলামি কবে বন্ধ করবি তাই বল, নইলে আজকে আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মিথি রাহেলার পিছনে লুকিয়ে থেকেই উত্তর দিল, বিয়ে দিয়ে দাও, আর পাগলামি করব না, একদম ভালো মানুষ হয়ে যাব। স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে পাগলামি করব কখন? মিথির কথা শুনে মরিয়ম আর রাহেলা চোখ বড় বড় করে তাকালো মিথির দিকে। আশ্চর্য, এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আমি কোন অন্য গ্রহের প্রাণী। মরিয়ম দাঁতে দাঁত চেপে বললেন, বয়স কত তোর? লজ্জা করছে না? বড় মুখ করে বিয়ের কথা বলছিস? মিথি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, গুনে গুনে 18 বছর 4 মাস 23 দিন চলছে আমার। আমার বান্ধবী সুমো এখন 2 বাচ্চার মা। সময় মতো আমাকে বিয়ে দিলে আমিও হতাম। দেখেছো আপা কি বেয়াদব হয়েছে এই মেয়ে? বলে মরিয়ম মিথির দিকে তেড়ে আসতে নিলে রাহেলা থামালেন মরিয়মকে। আজ ছোট কি শুরু করেছিস? ওর সাথে কি তুইও বাচ্চা হলি? এরই মধ্যে দরজা দিয়ে রায়হান চৌধুরী আর জাহিদ চৌধুরী ঢুকলেন। জাহিদ চৌধুরী স্ত্রীর উদ্দেশ্যে বললেন, কি হয়েছে, তোমরা এত চেঁচামেচি করছো কেন? এটা তো হাসপাতাল নাকি? কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস কর। আজ তো একটা বেয়াদব হয়েছে। মরিয়মের কথার মাঝে রুদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকল। রায়হান চৌধুরী রুদ্রকে দেখে হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। জাহিদ চৌধুরী তাকে ডাকতে ডাকতে পিছন পিছন গেলেন। আম্মু আর কাকিমনি তোমরা একটু বাইরে যাবে, আমি একটু কথা বলতে চাই ওর সাথে। রাহেলা আর মরিয়ম রুম থেকে বেরিয়ে গেলেন। রাহেলা যাওয়ার আগে রুদ্রকে বললেন, ব্যাপারটাকে আর জটিল করিস না, যতটুকু পারিস স্বাভাবিক করে নে। রুদ্র মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিথি চুপচাপ বেডে গিয়ে বসল। আর রুদ্র একটা টুল টেনে মিথির সামনাসামনি বসল। মিথির কাটা হাতটা হাতে নিয়ে চুমু খেল তার উপর। রুদ্রর চুমু খাওয়াতে মিথি বরফের ন্যায় জমে গেল।
শুধু তাকিয়ে থাকলো রুদ্রর দিকে। হাতটা মুঠোর মধ্যে নিয়ে রুদ্র বেশ নরম স্বরে বলল, কেন এত বড় পাগলামি করতে গেলি বলতো? তুই কি একটুও বুঝিস না আমাকে? আমার মনের মধ্যে কি চলে? রুদ্রর ছোট বউটা কি এতটাই বোকা? মিথি আটকে যাওয়া কণ্ঠে উত্তর দিল, আমাকে দেখে কি আপনার মনোবিজ্ঞানী বা জ্যোতিষী মনে হয়? আপনার মনের কথা আপনি নিজে না বললে আমি কিভাবে জানবো? রুদ্র হেসে ফেলল মিথির কথা শুনে। একটানে বুকে জড়িয়ে নিল মিথিকে। এবার শুনতে পাচ্ছিস? দেখ, প্রতিটি হৃদস্পন্দন শুধু তোর নাম জপছে। বলছে এই পাগল ছোট বউটা শুধুমাত্র রুদ্র চৌধুরী। মিথিও রুদ্রর বুকে মাথা রেখে কান পেতে শুনতে লাগলো রুদ্রর প্রতিটি হৃদস্পন্দন। আবেশে চোখ বুজে নিল মিথি। প্রিয় মানুষটির বুকে মাথা রাখলে এত ভালো লাগে জানলে অনেক আগেই এই বুকে মাথা রাখত সে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর রুদ্র বলল, মিথি। রুদ্রের বুকে মাথা রেখেই উত্তর দিল, হুম। ভালোবাসিস আমাকে? রুদ্রের প্রশ্নে মিথি রুদ্রের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করল, তুমি বাসো? রুদ্র তাকালো মিথির দিকে। চোখে চোখ রেখে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যতটুকু ভালোবাসলে কাউকে ছেড়ে যেতে দম বন্ধ হয়ে আসে, মৃত্যুসম যন্ত্রণা হয় বুকের বা পাশে, ততটুকু ভালোবাসি। এক বিন্দুও কম না। বিয়ে করবে আমায়? সত্যি সত্যি তোমার বউ বানিয়ে নাও? সামলাতে পারবি এই রুদ্র নামক পাগলটাকে? সইতে পারবি আমার পাগলামো? বেশ পারবো। না পারলে পাবনা যে মানসিক হাসপাতাল আছে ওটাতে ভর্তি করিয়ে দেব। এমনিতেই পাগলামো কমে যাবে। মিথির কথা শুনে রুদ্র হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে জোরে হেসে ফেলল রুদ্র। আর মিথি মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার মনের মানুষটার অসম্ভব সুন্দর হাসি। চৌধুরী বাড়ি আজ খুশির আমেজে ভরপুর। বাড়ির একমাত্র ছেলে ও মেয়ের বিয়ে বলে কথা। সেদিন রায়হান চৌধুরী বেরিয়ে যাওয়ার পর রাহেলা তাকে বোঝান, ছেলে মেয়ে যদি দুজন দুজনকে পেয়ে খুশি থাকে তাহলে তাদের বাধা দেওয়া উচিত না। রুদ্র ও বাবার কাছে মাফ চেয়েছে তার ব্যবহারের জন্য। সবশেষে সবার মতে আজ মিথি আর রুদ্রের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। বাসর ঘরের ফুলে সজ্জিত বিছানায় বসে আছে মিথি। সেই কখন থেকে অপেক্ষা করে রুদ্রর জন্য, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। একে তো ভারী কাপড় পরে অস্বস্তি হচ্ছে, তারপর শুরু হয়েছে মাথা ব্যথা। অবশেষে মিথির অপেক্ষার অবসান ঘটিয়ে রুদ্র আসে। মিথি বিছানা থেকে নেমে রুদ্রর দিকে এগিয়ে আসে। এখনো ফ্রেশ হস? রুদ্র কথা শেষ করতে পারে না তার আগেই মিথি রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। এত দেরি করলে কেন? সেই কখন থেকে এই ভারী কাপড় পরে তোমার অপেক্ষা করছি। তার সাথে এই মাথা ব্যথা। তোমার বুকে মাথা রেখে একটু ভালো লাগছে তাই। কিন্তু আমি তো তোর মনের মধ্যে বাসর বাসর গন্ধ পাচ্ছি। মিথি রুদ্রের বুকে কিল বসায়। অসভ্য তুমি। মনের মধ্যে বাসর গন্ধ পাও কিভাবে? যত সব আজগুবি কথা। রুদ্র হাসে মিথির কথা শুনে। আগে ফ্রেশ হয়ে এক মাথা ব্যথার ঔষধ খাবি, তারপর বোঝাচ্ছি কিভাবে গন্ধ পেলাম। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে তুই তুই করছো কেন? বউকে কেউ তুই বলে ডাকে? ছি। রুদ্র মুস্কি হেসে মিথির নাক টেনে দেয়। তারপর বলে, ওরে আমার পাকনা রে। আচ্ছা আর বলবো না। যাও ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, আলমারিতে একটা শাড়ি রেখেছি, ওটা পরবে কেমন? মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আলমারি খুলে স্টোনের কাজ করা একটা কালো শাড়ি দেখতে পায়। মিথির মুখে হাসি ফুটে ওঠে। কালো রং তার ভীষণ পছন্দের। শাড়ি নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। আর রুদ্র আয়েশ করে বিছানায় বসে। কিছুক্ষণ পর মিথি শাড়ি কোন রকমে গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। এই যে শোন, একটু আম্মু বা বড়াম্মুকে ডেকে দাও না, শাড়ি পরতে পারছি না।
রুদ্র তাকায় মিথির দিকে, এলোমেলো ভাবে, যেন মিথিকে বেশি মোহনীয় লাগছে। রুদ্র বিছানা থেকে দাঁড়িয়ে এগিয়ে যায় মিথির কাছে। শাড়িতে হাত দিয়ে মিথি চোখ বড় বড় করে বলে, এই কি করছো? তুমি কাউকে ডেকে দাও। রুদ্র মিথির কথা না শুনে শাড়ি পরাতে থাকে। রুদ্রের ছোঁয়া বারবার পেটে লাগার কারণে মিথি কেঁপে কেঁপে উঠছে। শাড়ি পরাতে পরাতে রুদ্র বলে, বাংলা সিনেমা দেখো বেশি, তাই আজ এই অবস্থা। আমি তোমার স্বামী, এখন সব দায়িত্ব আমার। বুঝেছ? মিথি কাঁপা কাঁপা কণ্ঠে ছোট করে হুম বলে উত্তর দেয়। রুদ্র শাড়ি পরানো শেষ করে আয়নার সামনে দাঁড় করায়। মিথির চুলগুলো আধ খোপা করে একটা বেলি ফুলের মালা মিথির খোপায় লাগিয়ে দিয়ে তৃপ্তির হাসি হাসে। প্রেয়সীর খোপায় ফুলের মালা লাগানোর শখ আজ পূরণ হলো। মিথি চুপচাপ আয়নায় রুদ্রকে দেখছে। মানুষটা আজ একান্তই তার। রুদ্র মিথিকে নিজের দিকে ঘোরায়, কপালে গভীরভাবে চুমু খায়। তারপর বলে, ভালোবাসি ছোট বউ। মিথি রুদ্রকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি। ছাদে যাবি? মিথি মাথা উপর নিচ করে, অর্থাৎ যাবে সে। রুদ্র দুহাতে মিথির চোখ চেপে ধরে ছাদের দিকে রওনা দেয়। ছাদে গিয়ে মিথির চোখ থেকে হাত সরাতেই খুশিতে মিথির দু চোখ চিকচিক করে ওঠে। পুরো ছাদ জুড়ে শুধু মোমবাতি, আর মাঝখানে মোমবাতি দিয়ে লাভ শেপ বানানো, তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে লেখা, থ্যাঙ্কস ফর বিং মাই ফার্স্ট এন্ড লাস্ট লাভ। রুদ্র মিথির হাত ধরে ছাদের কোনায় নিয়ে যায়, পা ঝুলিয়ে বসে পড়ে। মিথিকেও ইশারায় বসতে বলে। শাড়ি পরাতে একটু কষ্ট হলেও মিথি হাসি মুখে বসে রুদ্রের বাহু জড়িয়ে। রুদ্র পাশ থেকে গিটার হাতে নেয়। খুশিতে মিথির কান্না করার মতো অবস্থা। আগে কত রিকোয়েস্ট করেছে রুদ্রকে একটা গান শোনানোর জন্য, আজ সেই ইচ্ছে পূরণ হচ্ছে। রুদ্র মুস্কি হেসে গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করে, মনে কে কে তুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে, একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস। ভালোবাসারই মরশুম, ভালোবাসার মরশুম, ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ, ঝড় এলে তুই, পাশে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সেই দেয় জখম, তবু সেই তো বেজায়, ব্যথারা ফিরেছে এপাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস। ভালোবাসারই মরশুম, ভালোবাসার মরশুম। মিথি রুদ্রের কাঁধে মাথা রেখে অনুভব করতে থাকে ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতি মুহূর্ত। সমাপ্ত।